হ্যালো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় 2 স্বাস্থ্য সুরক্ষা, এই অধ্যায়ের 17 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি। ছক পূরণ সহ বিভিন্ন তথ্য উপস্থাপন করছি। সেই সাথে বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তরের পাশে যে টিক চিহ্ন দাও, এই ক্যাটাগরির প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে কমন পাওয়া যায় তার একটি অসাধারণ বা অন্যতম উপায় কিন্তু এই শুনে শুনে তোমাদের পাঠ্যপুস্তক আয়ত্ত করা, তাই না? আচ্ছা, তাহলে চলুন কথা না বলে এখানে আজকে আমরা 17 পৃষ্ঠা থেকে শুরু করলাম। 16 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গিয়েছে গত ক্লাসে। যেহেতু হয়ে গিয়েছে, সো সেখানকার সেই ক্লাসটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথমে, সুতরাং সেখান থেকেও তোমরা ক্লাসটা দেখে আসতে পারো। যাই হোক, রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। হ্যাঁ, একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোটাই রোগের বিস্তার। বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগাক্রান্ত ব্যক্তির দেহ হতে সুস্থ মানুষের দেহে ছড়ায়। সাধারণত বিভিন্ন মাধ্যমে রোগের জীবাণু বিস্তার লাভ করে। যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়। রোগাক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি ও কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ শরীরের মানুষের শরীরে প্রবেশ করে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু বহন করে মশা। বাহ, তাহলে মশা বহন করে এমন 3টি রোগের নাম ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া। রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তির এসব রোগ হবার সম্ভাবনা থাকে, হতেও পারে, নাও পারে, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ডিপেন্ড করবে। এভাবেই মশার মাধ্যমে অনেক রোগের জীবনে একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। কী রোগ হয়? জলাতঙ্ক। ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। প্লেগ রোগ কিসের কামড়ে হয়? ইঁদুরের কামড়ে হয়। মশা, ইঁদুর, কুকুর সহ আরও কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগ জীবাণু বিস্তার লাভ করে। দেখো, এই যে এডিস মশার কামড় দিয়েছে, এই যে এখানে কপালে বসিয়েছে একটা, হ্যাঁ। তারপর হচ্ছে ডেঙ্গু ভাইরাস বহনকারী এটা মশা। তারপর এডিস মশার কামড়, এই যে কামড় দিয়েছে সুস্থ ব্যক্তিকে, মানে এই যে প্রথমে অসুস্থ ব্যক্তিকে কামড় দিয়েছিল, তারপর এখান থেকে এই ভাইরাস নিয়ে এখানে এসে তারপর একে আবার এখানে কামড় দিয়েছে, আর এই সুস্থ ব্যক্তি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর পরবর্তীতে বলছে কোনো সময় রোগীর সংস্পর্শে এলে ওই রোগের জীবাণু সরাসরি আরেকজন সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্মরোগ। এছাড়াও রক্তের মাধ্যমেও বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার লাভ করতে পারে। রোগের লক্ষণ, প্রতিটি রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোন রোগে আক্রান্ত হলে আমাদের শরীর ও আচরণে যে পরিবর্তন হয় তাই ওই সব রোগের লক্ষণ। এসব লক্ষণ থেকে আমরা রোগটিকে চিনে থাকি। যেমন বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো কি? দলগত কাজ, লক্ষণ দেখে রোগ চেনা। যা করতে হবে, কয়েকটি কাগজের টুকরো নিই এবং টুকরো একটি করে রোগের নাম লিখি। শ্রেণীতে কয়েকটি দলে ভাগ হই, প্রতিটি দল একটি করে কাগজের টুকরো নিই। যাই হোক, এটা শ্রেণীর কিছু কাজ রয়েছে। তারপর তুলে নেওয়া কাগজের টুকরায় লেখা রোগটির লক্ষণ নিয়ে দলের মধ্যে আলোচনা করি। কাগজে লেখা রোগটি কখনো নিজের হয়ে থাকলে সে অভিজ্ঞতা এখানে যুক্ত করে ভূমিকা অভিনয়ের মাধ্যমে লক্ষণগুলো উপস্থাপন করি। নিজ অন্য দলের উপস্থাপন দেখে বিভিন্ন রোগের লক্ষণগুলো নিচে ছকে লেখে। এখানে কিছু রোগের নাম আর লক্ষণ সমূহ আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে আপনারা কি জানেন, আমরা প্রথমেই যদি আমি নিই, জ্বর একটা কমন জিনিস, তাই না? জ্বর হচ্ছে কমন জিনিস। আচ্ছা, তাহলে জ্বর হলে কি লক্ষণ প্রকাশ পায়? অবশ্যই শরীরটা গরম হয়,
হ্যাঁ, তারপর কি শরীর খারাপ লাগে, তাই না? এটা তো একটা লক্ষণ, কি বলো? আচ্ছা, তারপরে সর্দি। সর্দি হলে কি হয়? নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, তাই না? আহ, এটা একটা লক্ষণ আমরা আলোচনা করতে পারি। তারপর আরেকটা একটা নাম লিখতে পারি, ডায়রিয়া। ডায়রিয়া হলে কি হয়? হ্যাঁ, ডায়রিয়া হলে বলতে লজ্জা লাগছে, ঘন ঘন কি হয়? ঘন ঘন হাগু হয়, পাতলা পায়খানা। এটা একটা আমরা দিতে পারি, তাই না? তারপর তোমার যদি আরেকটা তারপর তোমার ডায়াবেটিস হয়, যক্ষা হয়। হ্যাঁ, যক্ষাটা দিতে পারি আমরা। হুম, যক্ষা। যক্ষা বানানটা কি? যক্ষা, এই যে যুক্ত ক্ষয়া দিয়ে তারপর নিচে আবার মায়াকার, এই যে, ঠিক আছে, যক্ষা। এই যক্ষার লক্ষণ কি? দীর্ঘমেয়াদী কাশি থাকে। কাশির সাথে সাথে মাঝে মাঝে কি হয় জানো? মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, হুম, সাথে তো জ্বর থাকে। এগুলো হচ্ছে যক্ষা রোগের লক্ষণ। আমার এই কথাগুলোই এই ছকগুলোতে পূরণ করে দিবে। সারসংক্ষেপ, ও মা, এখানে তো দেওয়া যাচ্ছে সর্দি হলে নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়। চোখ উঠা, এটা একটা, চোখ উঠলে চোখ লাল হয়ে যায়, চোখে চুলকানি ও জ্বালা অনুভূত হয়। আমাদের এত কষ্ট করতেই হতো না। চোখে পিছুটি জমা হয়ে পাতা আটকে যায়। ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পিপাসা পায়, পেট ব্যথা করে, শরীর পানিশূন্য হয়ে চামড়া কুঁচকে যায়, রোগী আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। এগুলোই হচ্ছে লক্ষণ। ম্যালেরিয়া জ্বরে কিছু সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ও পেট সারা শরীর ব্যথা করে এবং বমি বমি ভাব হয়। অ্যাজমা রোগে শ্বাসকষ্ট হয়, শ্বাসের সাথে সাথে শস্য শব্দ হয়। ডায়াবেটিস রোগের ঘন ঘন পানির পিপাসা পায়, বারবার প্রস্রাব হয়, শরীরের ওজন কমতে থাকে। ফুসফুসের যক্ষা রোগ হলে দীর্ঘমেয়াদী কাশি থাকে, কাশির সাথে মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, ওজন কমতে থাকে, সাথে জ্বরও থাকে। তাহলে রোগ এবং রোগের লক্ষণ আমরা এটাই দেখেই এখানে লিখতে পারি, তাই না? তারপর রোগের প্রতিকার। জীবনের বিভিন্ন সময় আমরা নানা রোগে আক্রান্ত হই। রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা যায় তাই ওই রোগের প্রতিকার। রোগের প্রতিকার কি? রোগ থেকে সুস্থ পাওয়ার জন্য যে ব্যবস্থা করা হয় তাই হচ্ছে রোগের প্রতিকার। রোগের প্রতিকারে করণীয়গুলো কি কি? বাড়িতে কেউ অসুস্থ হলে কি কি করা হয় বা যা যা করা হয়। বাড়িতে কেউ অসুস্থ হলে সাধারণত কি কি করা হয়? যেমন কেউ যদি ডায়রিয়া আক্রান্ত হয় তাহলে তার জন্য স্যালাইন তৈরি করা হয়, তাই না? তারপর ম্যালেরিয়া বা জ্বরে আক্রান্ত হলে রোগীকে জলপট্টি দেওয়া হয়, তাই না? তারপর তোমার হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হয়, এই তো। তারপর তোমার রোগী যে ঘরে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এগুলোই আর কি, বাইরে থেকে অসুস্থ হলে এগুলোই করা হয়। তারপর এই অপশনগুলো আমরা নিচের হয়তো আলোচনা আছে সেটা থেকেও পূরণ করতে পারবো। এবার আমরা কয়েকজন নিজেদের লেখাগুলো পড়ে শ্রেণীর সবাইকে শোনাই। আচ্ছা, ঠিক আছে। তারপর কি বলেছে? সারসংক্ষেপ, অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধপথ্য সেবন এবং পরিমিত বিশ্রাম নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাও রোগের প্রতিকারের অন্যতম পূর্ব শর্ত। তাহলে এখান থেকে একটু কিছু দিতে পারি যে কি কি ব্যবস্থা করা হয়? চিকিৎসকের অনুযায়ী ঔষধ ও পথ্য সেবন করা হয়, বা তাকে পরিমিত বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করতে হবে। রোগের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এগুলোই তো করতে হবে, তাই না? রোগের প্রতিকার সম্পর্কে আরও কিছু জানি। দেখো, আরও কিছু আছে। ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত রোগীর দেহের পারশূন্যতা রোধে যথেষ্ট পানীয় বা স্যালাইন পান করাতে হয়। তাহলে এটাও একটা প্রতিকার, সেই বক্সে লিখে দিতে পারো। অর্থাৎ এই যে এই বক্সে বাড়ি থেকে অসুস্থ হলে কী করা হয়, এই বক্সে একটা লিখে দিতে পারো। তারপর একটা আছে, টাইফয়েড, ম্যালেরিয়া বা অন্য কোনো জ্বরে আক্রান্ত রোগীকে জলপট্টি দিয়ে বা শরীর স্পঞ্জ করে দেহের তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। তারপর বা
ব্যবস্থা করা হয়। রোগীর ব্যবহার্য কাপড়, বিছানা, বাসনপত্র, গ্লাস, কাপ নিয়মিত পরিষ্কার রাখা বা রাখতে হয়। কী ব্যবস্থা করতে হয়, যা যা করা হয় সেগুলোই আর কি। তারপর রোগী অনুযায়ী ঔষধপথ্য সেবন করলে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে সহজে রোগ নিরাময় হয়। এখন এখানে অনেক বড় বড় দেওয়া আছে, তুমি সহজ করে দেবে। যেমন কেউ জ্বরে আক্রান্ত হলে জলপট্টি দেওয়া হয়। তারপর রোগীর ব্যবহার্য কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বা আলাদা রাখা হয়। তারপর নিয়মিতভাবে ঔষধ খাওয়াতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই ঠিক আছে, ছোট ছোট বাক্য লিখবে। এসব কাজ করার পরেও রোগীর অবস্থার উন্নতি না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 16, 17, 18, 19। এবার 20 পৃষ্ঠা একটু দেখে যাই। রোগ প্রতিরোধ। আমরা কেউ আক্রান্ত হতে চাই না। রোগাক্রান্ত না হওয়ার জন্য যে সতর্কতা বা সচেতনমূলক ব্যবস্থা নেওয়া হয় সেই রোগ প্রতিরোধ, সেগুলোই হচ্ছে রোগ প্রতিরোধের উপায়। রোগ প্রতিরোধের উপায় কি? রোগাক্রান্ত না হওয়ার জন্য যেসব সতর্কতা বা সচেতনমূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলোই হচ্ছে রোগ প্রতিরোধের উপায়। এইখানে বিভিন্ন রোগ থেকে মুক্ত সুস্থ থাকার জন্য আমরা যা যা করি সেগুলো নিচের ছকে লিখি। যেমন জ্বর হলে আমরা কি কি করি সেই বিষয়ে আমরা একটু লিখতে পারি এখানে। তারপর তোমার এই শব্দগুলো এই ছকটাও কিন্তু আমরা কি করতে পারি, পরের যে রিডিং বা আলোচনা আছে সেখান থেকে নিয়েও আমরা এই শব্দগুলো এই ইয়েগুলো পরবর্তীতে পূরণ করতে পারবো। সতর্কতামূলক ব্যবস্থা কি কি নিতে হবে সেটা অবশ্যই আমরা পারবো। যেমন জ্বর হলে কি সতর্কতা নিতে হবে, ডায়রিয়া হলে কি করতে হবে, ওই আগের বিষয়গুলি আসবে। জ্বর হলে কি আমাদের পথ্য সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তারপর জলপট্টি দিতে হবে, গায়ের জ্বরের তাপমাত্রা কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে, তাই না? এগুলো। তারপর ডায়রিয়া হলে কি, ডায়রিয়া হলে আমাদের স্যালাইন পান করতে হবে নিয়মিতভাবে, তাই না? ডায়রিয়া হলে আর যেহেতু পানির শূন্যতা হয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এগুলো তো, এই সতর্কতাগুলো অবশ্যই আমরা নিচের দিকে পাবো। চলো যা আলোচনা করি তাহলে বুঝতে পারবো। রোগ জীবাণু সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, তাই জীবাণু যাতে না ছড়ায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাঁচি কাশির সঠিক নিয়ম মানা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুসরণ করাও খুব জরুরি। নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অনেক রোগ থেকে মুক্ত পাওয়া যায়। এইবার এখানে বলেছে দেখো, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। রোগীর কফ থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। রোগীকে সেবা দানের সময় প্রয়োজন অনুসারে মাস্ক, কালো চশমা বা গ্লাভস ব্যবহার করা দরকার। যেমন চোখ উঠলে এই যে তোমার কালো চশমা ব্যবহার করা দরকার, এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। সেবাদানকারী ও চিকিৎসকের কাছে নেওয়ার সময় রোগীকেও মাস্ক পরানো উচিত। রোগীর নিত্য ব্যবহার্য জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। তাহলে জ্বর হলে এটা করতে হয়, তাই না? যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকার যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাছাড়া বিভিন্ন বয়সে যেসব টিকা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে সেগুলোর সময় মতো নিতে হবে। তাহলে আমরা এখান থেকে খুব একটা বেশি পেলাম না মনে হয়। যেমন এই যে তোমার এই যে চোখ উঠলে কী করতে হবে, কাশি হলে কী করতে হবে, সতর্কতামূলক যেহেতু ব্যবস্থা করতে হবে এখানে, তাহলে আমরা এখানে একটু ভিন্নভাবে আলোচনা করতে হচ্ছে, নইলে কিন্তু এটা থেকেই যাচ্ছে, তাই না? সতর্কতামূলক ব্যবস্থা আমরা কি কি নিব এই রোগগুলো হলে। যেমন একটু আলোচনা করি। যদি জ্বর হয় তাহলে অবশ্যই তোমার রোদে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর দীর্ঘ সময় ধরে হচ্ছে তোমার গোসল করা যাবে না, এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। তারপর ডায়রিয়া হলে যেটা বললাম, বিশুদ্ধ পানি পান করা এবং
খাবার স্যালাইন বানিয়ে খাওয়া, ঠিক আছে। এছাড়া পচা বাসি খাবার না খাওয়া, এটা একটা ব্যবস্থা। আর যদি কাশি হয়ে থাকে তাহলে অবশ্যই যে বললাম রুমাল বা মাস্ক ব্যবহার করতে হবে, এটা দেওয়া আছে মোটামুটিভাবে। তারপর ধুলো বালি যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, রাস্তাঘাটে সেইভাবে চলতে হবে। আর চোখ যদি ওঠে তাহলে অবশ্যই তোমার চোখে কালো চশমা ব্যবহার করতে হবে। তারপর তোমার যার চোখ উঠে তার থেকে একটু দূরে থাকতে হবে অন্যদেরকে, এগুলি আর কি। তাহলে এই ছোট ছোট বাক্যগুলো লিখবে। আর এটা তো তোমাদের এই প্র্যাকটিসগুলো যখন করবে তখন কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিসের সময় খুব বেশি জোর নয়, খুব বেশি দরকার নেই, তুমি পারো, তুমি জানো, এই ধারণাটুকু জানার দরকার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবারে আর একটু আছে মনে হয়, দেখি। হ্যাঁ, এখানে দেখছি টিকা গ্রহণ করছে মা, টিকা দিচ্ছে, যে একজন ছেলে একজন মেয়েকে টিকা দিচ্ছে। তারপর এখানে গ্লাভস ব্যবহার করছে। অসংক্রামক রোগ, অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা জরুরি। দূষণমুক্ত নির্মল পরিবেশ ও রোগ প্রতিরোধের অন্যতম উপায়। তামাকজাত পণ্য ব্যবহার ও ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা, অস্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার যেমন ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাদ্য ও পানীয়, অতিরিক্ত লবণ ইত্যাদি গ্রহণ করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত শরীরচর্চা ও শারীরিক খেলাধুলা করলে বেশিরভাগ অসংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় বংশগত কারণে কারো কারো অসংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা শুরু থেকেই থাকে। তাহলে বংশগত কারণে কিন্তু অসংক্রামক রোগ হয়, সেক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে সেই সম্ভাবনা কমিয়ে আনা যায়। তাহলে আজকে আমার মনে হয় এই 21 পৃষ্ঠা পর্যন্তই থাক, 17 থেকে 21 পৃষ্ঠা। খুব বেশি হয়ে গেলে সমস্যা, তাই না? তো শেষ পর্যায়ে আমি 3টি প্রশ্ন করছি, তোমরা যথাযথভাবে উত্তর দেবে কমেন্টের মাধ্যমে। আচ্ছা, প্রথম প্রশ্ন থাকছে প্লেগ রোগ, প্লেগ রোগ কিসের কামড়ে হয়? উত্তর যথাযথভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জলাতঙ্ক রোগ কিসের মাধ্যমে হয়? এবার শেষ পর্যায়ের প্রশ্ন, তোমার কালো চশমা ব্যবহার করা হয় কখন? ধন্যবাদ। আশা করছি তোমরা 3টি প্রশ্নের উত্তর যথাযথভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।